ট্রান্সশিপমেন্ট বন্ধে ব্যাহত আলু রপ্তানি, পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা না থাকায় প্রতি কেজি 10 থেকে 12 টাকা বিক্রি করতে বাধ্য কৃষক। পানি সংকটে রাজশাহীতে কমাচ্ছে বোরো আবাদ, 50,000 টন কম ফলনের শঙ্কা। যশোরে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে লন্ডভন্ড ফসল। 6 দফা দাবি বাস্তবায়নে পলিটেকনিক শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি, দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। রাস্তা না থাকায় জামালপুরে অকেজো 2 সেতু, যাতায়াতে ভোগান্তি বৃদ্ধির অভিযোগ স্থানীয়দের। অনুমোদন না পেলে কাজ শুরুর আশ্বাস কর্তৃপক্ষের। শুনছিলেন শিরোনাম, স্বাগত এখন জনপদে পুরো আয়োজনে। আপনাদের সঙ্গে আছে আমি শম্পা বিশ্বাস। সংরক্ষণের অভাবে মাত্র 10 থেকে 12 টাকা কেজিতে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন বগুড়ার কৃষকেরা। অধিক জমিতে আলুর আবাদের কারণে এমনটা হয়েছে বলছেন কৃষক এবং ব্যবসায়ীরা। এর মধ্যে ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধে ব্যাহত হচ্ছে নেপালে আলু রপ্তানি। আরো জানাচ্ছেন মাজিদুর রহমান। গত 2 বছর আলুর ভালো দাম পেয়ে সরিষার আবাদ কমিয়ে অধিক জমিতে আলু চাষে ঝুঁকেছিলেন বগুড়ার কৃষক। ফলে চলতি মৌসুমে 7,000 হেক্টর জমি বেড়ে আলুর আবাদ হয়েছে 64,000 হেক্টরে। ফলনও হয়েছে বাম্পার, উৎপাদন বেড়েছে প্রায় 2 লাখ টন। কিন্তু এত বিপুল পরিমাণ আলু সংরক্ষণের ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে অল্প দামে বিক্রি করছেন কৃষক। সার, ওষুধ, তারপর আলু সেচ সব মিলে খরচ মিলে অনেক খরচ পড়ছে। হিমাগারে থাকার জন্য মেলা চেষ্টা করতেছি, হিমাগারও তো জায়গা নাই, যার কারণে কৃষক আমরা মরে গেছি। সংরক্ষণের শুরু থেকে অতিরিক্ত চাপ পড়েছে হিমাগারগুলোতে, তাই দিনভর লাইনে দাঁড়িয়ে অনেক কৃষককে ফিরতে হয়েছে আলু বোঝাই ট্রাক নিয়েই। এত বেশি ছিল যে আবার আমরা 3 লাখের বেশি আলুর হয়ে গেছে, চাপ হয়ে গেছিল। আমাদের ওদেরকে বুঝাইছি যে আর অন্যখানে দেখেন, বা অনেকেই বুঝে গেছে, তারপরে বুঝতে গেছে চাপের মধ্যে আলুর দাম হবে কিনা এই মনে করে অনেকে ফেরত নিয়েও গেছে। জাত ও মান ভেদে বগুড়া ও জয়পুরহাটে কিছু আলু রপ্তানি হয় প্রতিবেশী নেপাল, ভুটান, মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যের বাজারে। কিন্তু 9 এপ্রিলের পর থেকে নেপালের নতুন করে কোনো ক্রয়াদেশ না আসায় দুশ্চিন্তায় রপ্তানিকারকরা। লোকাল কৃষকরা খুব ক্ষতিগ্রস্ত হবে। আর আপনার বিশেষ করে মালয়েশিয়া, দুবাই, কাতার, সৌদিতে কিছু কিছু মাল যাচ্ছে। এখানে একটা বড় সমস্যা, আপনার জাহাজ ভাড়াটা বেশি। আমরা গত বছর যেই জাহাজ ভাড়াগুলো দিচ্ছি $2800 বা $2500, এটা এবার আপনার 3,3200 বা $3500 চলে আসছে। অতিরিক্ত উৎপাদন আর হিমাগার সংকটের কারণে কৃষক ও ব্যবসায়ীদের লোকসান ঠেকাতে আলু রপ্তানির বিকল্প নেই বলে মনে করেন হিমাগার মালিক সমিতির নেতারা। আলুর ট্রান্সশিপমেন্ট বন্ধ হওয়াতে আলুর অনেক ক্ষতি হবে। আলু বহির দেশে নেপাল, ভুটানে দেওয়া যাবে না, এমনকি ভারতের কোথাও নিত, তো সেটা ব্যাপক ক্ষতি। তো এই কারণে সরকারের এখন থেকে আলু রপ্তানির জন্য ব্যবস্থা, অন্য দেশে এই ব্যবস্থা যদি সঠিকভাবে না করা হয়, সেই ক্ষেত্রে কৃষকরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং এই ক্ষতি বহুমুখী ক্ষতি। পরিকল্পনা মাফিক চাষাবাদ না করায় প্রতি বছর কৃষক কোনো না কোনো ফসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যেমন এবছর আলুতে প্রতি কেজিতে লোকসান গুনছেন 3 থেকে 4 টাকা। তাই কৃষি বিশেষজ্ঞদের মতে প্রতি বছরই যেন কৃষি বিভাগ পরিকল্পিতভাবে শস্য আবাদের কৃষকদের উদ্বুদ্ধ করেন। বগুড়ার কাহালু থেকে মাজিদুর রহমান, এখন। পানির স্তর নিচে নেমে যাওয়া, খরা আর বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের নতুন সেচ নীতিতে রাজশাহী কৃষি অঞ্চলে অন্তত 10,000 হেক্টরে কমেছে বোরো ধানের আবাদ। প্রস্তুতি নিয়েও পানির সংকটে ধান চাষ করতে পারেনি কৃষক। তাতে চলতি মৌসুমে প্রায় 50,000 টন ধানের উৎপাদন কমার শঙ্কা। আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। বরেন্দ্রের কঠিন মাটিকে চাষাবাদের উপযোগী করতে চলছে কৃষকের সংগ্রাম। রাজশাহী, চাঁপাই, নওগাঁ সহ 5টি জেলা নিয়ে গড়ে ওঠা বরেন্দ্র অঞ্চলের সকল চাষাবাদে এমনই পরিশ্রম করতে হয় কৃষককে।
কৃষিকাজে ব্যবহৃত পানির 87% চাহিদা মেটায় ভূগর্ভের পানি। এতে গেল 4 দশকে এ অঞ্চলে পানির স্তর প্রায় 70 ফুট নিচে নেমেছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় বরেন্দ্র এলাকার 1960টি সেচ পাম্পে পর্যাপ্ত পানি মিলছে না। পরিস্থিতি সামাল দিতে প্রতিটি পাম্প দিয়ে 100 হেক্টরের পরিবর্তে 40 হেক্টর জমিতে সেচ দেওয়ার সিদ্ধান্ত নেয় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। সর্বোচ্চ তুমি বছরে 1960 ঘন্টা পানি পাম্প করতে পারবা, তাহলে সাস্টেনেবল থাকবে। তার জন্য পারবা, কিন্তু এটা আনসাস্টেনেবল হয়ে যাবে। পুরো এলাকাটাতে আইডেন্টিফাই হচ্ছে কোন কোন টিউবের আমাদের সমস্যা, এবং এই করে আমরা 1960-এর বেশি যাব না, এবং সেই জন্য এবার আমাদেরকে কিছু এলাকাতে কমাতে হয়েছে। উঁচু বরেন্দ্র এলাকার অধিকাংশই ধূসর ফাঁকা, ধান ক্ষেতের সবুজ পড়ে আছে এক কোণে। ভূপরিস্থ পানির আধারের পাশ জুড়ে কিছু জমিতে আছে বোরোর আবাদ। অনেক কৃষক বীজতলা করেও পানি সংকটে ধান রোপণ করতে পারেননি। তাতে 24-25 মৌসুমে রাজশাহী অঞ্চলের লক্ষ্যমাত্রার চেয়ে 10,000 হেক্টর কমে 3,65,000 হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। ধান লাগাইতে পারা যায়নি। ধান না লাগালে আমাদের এই এলাকার সমস্যা, যে ধান খাই আমরা, পাঁচমন বিক্রি করি, কিন্তু এটা পাচ্ছি না বেকার। পানি মানে আমরা পাচ্ছি না নিচে থেকে তুলতে। হ্যাঁ, আর আমাদের যে বড় রকমের যে পাম্পগুলো ছিল আবাদ করতাম, ওগুলোতেও খুব ভালো পানি সাপ্লাই দিচ্ছে না। এ অবস্থায় পানির ঘাটতিতে বোরো চাষ থেকে সরে আসা কৃষক ঝুঁকছেন বিকল্প শস্যে। তাতে লাভের অঙ্কে ঘাটতির কথা বলছেন তারা। আর এখন যারা লাগাচ্ছে এদের ধানের ফলন ভালো আসবে না, এর লস হবে। আর মাটি কি ফেলে রাখবে, আর মাটি ফেলে রাখতে পারছে না। এখন মাটি ফেলে রাখলেও তো একটা সমস্যা, ঘাস হয়ে যায় অতিরিক্ত। পানির সমস্যা লেগে আমরা ধান ফসলটা কম করছি। এই আপনার এই শাকসবজি এগুলা, রাইস শস্য এগুলা বেশি করছি। তবে হুট করে কৃষককে কোনো সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে পরিকল্পিত কৃষি ব্যবস্থাপনা আর প্রণোদনা বাড়ানোর তাগিদ বরেন্দ্র গবেষকদের। আলু এবং ভুট্টার জনপ্রিয়তা বাড়ছে, যার ফলে আমার কিছুটা কি বলা যায় বোরো আবাদের, যেহেতু পানির পরিমাণটা বেশি লাগে, সেই জন্য একটু 11,000 হেক্টর কম হয়েছে। বরেন্দ্র ভূপ্রকৃতিকে না জেনে হঠাৎ করে আমরা চাপিয়ে দিয়েছি পানি তোলার যে প্রকল্প, এবং পরবর্তীতে আমরা হঠাৎ করে আবার বন্ধ করে দিচ্ছি। অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আমাদের এটা অবশ্যই সেটা গুরুত্ব দিতে হবে কৃষকের কথা, এবং একই সঙ্গে তাদের যে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে সেটাতে প্রণোদনা বাড়াতে হবে। রাজশাহী অঞ্চলে চাষাবাদে পানি সরবরাহ নিশ্চিতে নতুন করে খাল খনন করছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। এতে ভূপরিস্থ 13% পানির যোগান 30% উত্তীর্ণ হবার আশা প্রতিষ্ঠানটির। রাকিবুল হাসান, এখন রাজশাহী। যশোরে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি, ঝরে গেছে পাকা ধান। এ নিয়ে জানাতে চৌগাছা উপজেলার সিংহঝুলি গ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, ঝড়ে কত হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই সঙ্গে জানাবেন জেলা কৃষি বিভাগ এই ক্ষতিপূরণের কোনো আশ্বাস দিয়েছে কিনা? আমি যে মাঠটি রয়েছি আসলে এটি চৌগাছা উপজেলার সিংহদুলি মাঠ। এই মাঠ শুধু নয়, এর আশেপাশে যে মাঠগুলো রয়েছে সেই মাঠগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। হেক্টরে যদি বলা হয় প্রায় 20 থেকে 30 হেক্টর জমি কিন্তু এই মাঠে রয়েছে, এবং এই অঞ্চলে যে জমিগুলো রয়েছে সেই জমিগুলোর যে ধান ক্ষতি হয়েছে, বিশেষ করে যে বড় মৌসুমে যে ধান, সেই ধান কিন্তু অনেকে কাটছিলেন, অনেকের ধান মাঠে রয়েছেন, সেই ধানগুলো কিন্তু শিলাবৃষ্টির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দেখছি যে ধানের যে শীষ, সেই শীষগুলো কিন্তু ধরে পড়েছে, ধান ধরে পড়েছে একদম। ধানের যে গোড়া রয়েছে তার নিচেই আমরা দেখছি একদম প্রায় বিছানোর মতো ধান রয়েছে। যারা কৃষক রয়েছেন তারা বলছেন যে এবছর খুব ভালো পরিমাণে তাদের ধানের যে ভালো, তবে গতকাল যে শিলাবৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে তাদের সে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু ধান নয়, সবজির ক্ষেতেও নষ্ট হয়েছে। আমরা দেখেছি যে ঢেঁড়স, পটল, এই ধরনের যে সবজিগুলো রয়েছে সেই ক্ষেতগুলো নষ্ট হয়েছে। অন্যান্য যে ফসল হয়েছে, মাঠে যে ফসলই রয়েছে সেই ফসলই নষ্ট হয়েছে। ড্রাগন, পেয়ারা, তারপর পাট,
এই ফসলগুলোও কিন্তু আমরা দেখেছি যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিন্তু কেউ এই মাঠে আসেনি, এমনটি কিন্তু অভিযোগ করছেন যারা কৃষক রয়েছেন। এবং কোনো আশ্বাসও তারা দেননি যে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়াবেন, এমনটি কিন্তু তারা বলছেন। শোনেননি বা বলেনি তাদের। যারা কৃষক রয়েছেন তারা খানিকটা অভিযোগ করেই বলছেন যে এখন পর্যন্ত এই গতকাল যে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে এখন পর্যন্ত কোনো কৃষি কর্মকর্তা এই মাঠে আসেনি, তাদের পাশে দাঁড়ায়নি। তারা আসলে যে ঋণগ্রস্ত মানুষ, অনেকে ঋণ নিয়ে এই ধানগুলো চাষ করেছিলেন। তার পরবর্তীতে এখন কিন্তু ফসল ঘরে তোলার সময়, সেই ফসল যখন ঘরে তোলার সময় তখনই কিন্তু এই যে শিলাবৃষ্টি সেটি হয়েছে। তাতে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষকরা আসলে দিশেহারা। পেছনে যে কৃষকগুলো দেখছেন তাদের এখন মাঠে থাকার কথা ছিল, অর্থাৎ কাজে থাকার কথা ছিল, কিন্তু তারা আসলে কোনো কাজ করতে পারছেন না। কারণ এই যে শিলাবৃষ্টি হয়েছে সেই শিলাবৃষ্টিতে তাদের যে ফসল সেটি নষ্ট হয়েছে, ক্ষেতের ফসল ঝরে পড়েছে এবং যে বৃষ্টির কারণে জলাবদ্ধতারও সৃষ্টি হয়েছে। সে কারণে ধান আসলে কাটতে তারা পারছেন না। সে কারণে তারা আসলে আজকে বেকার সময় ব্যয় করছেন। এবং যারা কৃষক রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই ক্ষতি যদি তারা পুষিয়ে নিতে না পারেন, এর আগে আমন মৌসুমে কিন্তু তাদের এই যে মাঠটি রয়েছে পাশের মাঠটি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল, তাদের ফসল হয়নি। এবছর বোরো মৌসুমে ধান খুবই ভালো হয়েছিল, ফলন ভালো হয়েছিল। তবে এখন পর্যন্ত যে ধান তারা ঘরে তুলেছেন তারা আসলে সুবিধা হয়েছে, কিন্তু যারা এখন পর্যন্ত ধান মাঠে রয়েছে তাদের আসলে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া বাড়ি ঘরেও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কৃষকরা বলছেন যে এই ক্ষতিপূরণে সরকার যদি সহযোগিতা না করে তারা আসলে ক্ষতিগ্রস্ত হবে। তা এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। হজযাত্রার প্রথম দিনে 3টি ফ্লাইটে 1224 জন হজযাত্রী ঢাকা ছেড়েছেন। দিনের বাকি 7টি ফ্লাইটে সৌদির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন আরও 2912 জন। পবিত্র হজ পালনের জন্য হজ ফ্লাইট চলবে 31 মে পর্যন্ত। এবার সরকারি বেসরকারি মাধ্যমে হজে যাচ্ছেন 87,100 জন। এখন পর্যন্ত ভিসা পেয়েছেন 64,280 জন। হজ ক্যাম্পের সার্বিক সহযোগিতায় এবারের হজ যাত্রা স্বস্তির হচ্ছে বলে জানান যাত্রীরা। এবার মোবাইল অ্যাপের মাধ্যমে হজ যাত্রীদের দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। এবারের হজ যাত্রায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 118টি, সৌদি এয়ারলাইন্সের 80টি এবং ফ্লাইনাস এয়ারের 34টি ফ্লাইট রয়েছে। মাগুরায় শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় তৃতীয় দিনের মতো চলছে সাক্ষ্য গ্রহণ। এ নিয়ে জানাতে এই মুহূর্তে আদালত চত্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিশ্বজিৎ বাপি। বাপি, আজ কারা সাক্ষ্য দিচ্ছেন এবং একই সঙ্গে এই মামলার বিস্তারিত জানাবেন? যে আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার কিন্তু সাক্ষ্য গ্রহণ চলছে। কিছুক্ষণ আগেই কিন্তু আসামিদেরকে কিন্তু কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তাদেরকে কিন্তু আদালতে কিন্তু আনা হয়। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের পিছনেই কিন্তু আদালতে কিন্তু আসামিদের কিন্তু সাক্ষ্য গ্রহণ চলছে। তো এই মামলাটা দ্রুত বিচারের জন্য কিন্তু আজকে সর্বোচ্চ সাক্ষ্য কিন্তু 10 জন সাক্ষীর কিন্তু সাক্ষ্য গ্রহণ করা হবে। তো মামলার যে অন্যতম সাক্ষী যে আসিয়ার যে বড় বোন সে কিন্তু সাক্ষী দিয়েছে। ইতিমধ্যে কিন্তু 3 জন সাক্ষীর কিন্তু সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এছাড়াও ঢাকা মহানগর যে দক্ষিণের যুব দলের যে সদস্য সচিব যে রবিউল ইসলাম নয়ন তিনিও কিন্তু সাক্ষ্য দিতে এসেছেন। তো এছাড়াও বাড়ির পাশের এবং যে ভ্যান চালক তার কিন্তু সাক্ষ্য গ্রহণ কিন্তু আজকে চলবে। আপনাকে জানিয়ে রাখি যে গত মার্চের যে 6 তারিখে শিশু আসিয়া তার বোন বাড়িতে বেড়াইতে গিয়ে কিন্তু ধর্ষণের শিকার হয় এবং প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতাল এবং তারপরে ফরিদপুর মেডিকেল হাসপাতাল এবং ঢাকা মেডিকেল এবং সর্বশেষে ঢাকা যে সম্মিলিত সামরিক হাসপাতালে কিন্তু 13
মার্চ কিন্তু শিশুটি কিন্তু মারা যায়। তার লাশ হেলিকপ্টারে করে ঢাকা থেকে কিন্তু মাগুরাতে কিন্তু তার লাশ কিন্তু নিয়ে আসা হয় এবং তার গ্রামের বাড়ি মাগুরা সদর উপজেলার মাগুরা শ্রীপুর উপজেলার যে জারিয়া গ্রামে কিন্তু তার লাশ কিন্তু দাফন করা হয়। এদিকে আপনাকে আর একটু জানিয়ে রাখি যে আসিয়ার যে এই মৃত্যুর ঘটনায় কিন্তু মাগুরা সহ সারা দেশে কিন্তু বিক্ষোভ মিছিল সমাবেশ এবং মহাসড়ক অবরোধের মতন ঘটনা কিন্তু ঘটেছে। তো যার কারণেই কিন্তু বিচারিক যে কার্যক্রম সেই বিচারিক কার্যক্রম কিন্তু মানে যত দ্রুত করার কিন্তু চেষ্টা চলছে। তার কারণে কিন্তু আজ কিন্তু সর্বোচ্চ যে 10 জন সাক্ষীদের কিন্তু সাক্ষ্য গ্রহণের কাজ শুরু হয়েছে। তো আমরা এখন এখানে আইনজীবীদের সাথে কথা বলেছি। প্রথমে কিন্তু আসিয়ার যে বিপক্ষে আসামিরা কিন্তু কোনো উকিল কিন্তু তারা পেয়েছিল না। পরে যে লিগ্যাল এইডের মাধ্যমে তারা আসামিরাও কিন্তু একজন উকিল কিন্তু পেয়েছে। তো সর্বোপরি যেটা বলা যেতে পারে যে আমরা আশা করি যে আগামী 15 দিনের মধ্যেই কিন্তু এই সাক্ষ্য গ্রহণের কাজ কিন্তু শেষ করার কথা বলেছে এখানে আইনজীবীরা। তো এছাড়া আরও যেটা বলা যেতে পারে যে এই মামলার যে যাতে সঠিক রায় হয় এই রায়ের মাগুরায় শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় তৃতীয় দিনের মতো চলছে সাক্ষ্য গ্রহণ, সেই খবর জানাচ্ছিলেন বিশ্বজিৎ বাপি। 6 দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ থেকে নতুন কর্মসূচি পালন করছেন দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকল পলিটেকনিক ইনস্টিটিউটে চলছে শাটডাউন। আন্দোলনের আরও খবর জানাতে এই মুহূর্তে ময়মনসিংহ এবং সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ এবং গোলজার আহমেদ। শুরুতে যাচ্ছি হারুনের কাছে। হারুন, শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি কতদিন চলবে? সারা দেশের মতো ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটেও কিন্তু আজকে কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এবং আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে সারা দেশের মতো আজকে সারা দেশে যে সকল পলিটেকনিক ইনস্টিটিউটে যে শাটডাউন কর্মসূচি পালন হবে ঠিক একইভাবে আজকে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটেও কিন্তু শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এবং শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছেন তাদের যে 6 দফা দাবি রয়েছে সেই 6 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ রূপরেখা প্রণয়ন না করা পর্যন্ত কিন্তু তাদের যে আন্দোলন এটি চলবে। এবং আজকে কিছুক্ষণের মধ্যেই ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের কক্ষ, প্রশাসনিক ভবন সহ মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং ইতিমধ্যেই পলিটেকনিক ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু পলিটেকনিক ইনস্টিটিউটের যে প্রশাসনিক ভবন, এই প্রশাসনিক ভবনের সামনে এসে কিন্তু তারা অবস্থান গ্রহণ করেছে। এবং তারা যেটি বলছে যে তারা দীর্ঘদিন যাবৎ কিন্তু তারা আন্দোলন করছে, কিন্তু এই আন্দোলন করার কারণে কিন্তু তাদের যে দাবি দাবা মানার ক্ষেত্রে প্রশাসনের বা শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি অধিদপ্তরের যে তালবাহানা এটিকে কিন্তু তারা ভালো চোখে দেখছেন না। তারা যেটি বলছেন আজকে যে পলিটেকনিক ইনস্টিটিউটে তালা ঝুলিয়ে দেওয়া হবে এটি কিন্তু একেবারে পূর্ণাঙ্গ রূপরেখা প্রণয়ন না করা পর্যন্ত, তাদের দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত কিন্তু তাদের এই যে শাটডাউন কর্মসূচি সেটি চলতে থাকবে। এবং তারা কখনোই এই যে আজকে যে তালা দেয়া হবে অধ্যক্ষের কক্ষ সহ প্রশাসনিক ভবন এবং মূল ফটক এটি কিন্তু তারা খুলবে না বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং পলিটেকনিক শিক্ষার্থীরা যেটি বলছেন তাদের যে 6 দফা দাবি রয়েছে সেটির মধ্যে রয়েছে যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টর যারা রয়েছে তাদের পদোন্নতি দেয়া যাবে না। এবং ডিপ্লোমা যে কোর্স রয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে সেই ডিপ্লোমা কোর্সের মান উন্নয়ন করতে হবে। এবং দক্ষ শিক্ষক এবং ল্যাব একটি প্রশিক্ষিত জনবল তৈরি করার জন্য যে ধরনের সুসজ্জিত ল্যাব দরকার, যন্ত্রপাতি দরকার, সেই যন্ত্রপাতির কিন্তু সাপ্লাই দিতে হবে। এবং তারা যেটি বলছেন যে তারা আজকে যে আন্দোলন কর্মসূচি
করছেন সেই আন্দোলন কর্মসূচি কিন্তু তাদের অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত তাদের যে দাবি দেওয়া সেটি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না করা হবে। এবং তারা যেটি বলছেন, এখন তারা এই ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ পরেই কিন্তু এই যে পলিটেকনিক রয়েছে তার অধ্যক্ষের কার্যালয় সহ সকল ভবনে তারা তালা ঝুলিয়ে দেবেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। পলিটেকনিক শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। এবারে যেতে চাই সহকর্মী গুলজার আহমেদের কাছে। গুলজার, সিলেটে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শাটডাউন ছাড়া আর কোনো কর্মসূচি আছে কিনা জানাবেন। শম্পা, দেখুন আসলে গতকাল থেকেই মূলত যে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের যে সকল শিক্ষার্থী আছেন তাদের যে কেন্দ্রীয় কর্মসূচি অর্থাৎ কমপ্লিট শাটডাউন সেই কর্মসূচি তারা শুরু করেছে এবং এটি চলমান রয়েছে আজকেও। আমরা সকাল থেকেই মূলত সিলেট যে পলিটেকনিক ইনস্টিটিউট আছে তার সামনে অবস্থান করছিলাম। এখানে আসলে পুরোপুরি প্রধান যে ফটক আছে সেই ফটকে তারা তালা দিয়ে শিক্ষার্থীরা আপাতত নেই, তবে তারা বলছেন যেহেতু এটা পূর্ব ঘোষিত কর্মসূচি এবং আগে শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে, যার জন্য সব ধরনের কার্যক্রম কিন্তু তারা বন্ধ রেখেছেন। শুধুমাত্র ক্লাস কার্যক্রম যে বন্ধ তাই নয়, বরং এখানে যে ভর্তি প্রক্রিয়ার একটি সুযোগ বা সময় এখন চলছিল সেটিও তারা বন্ধ করে দিয়েছেন। শিক্ষার্থীরা যেটি বলছেন যে দীর্ঘ 1 মাস থেকে তাদের যে দাবি দেওয়া ছিল, যে 6 দফা দাবি ছিল, সেই দাবির প্রেক্ষিতে আসলে বর্তমান সরকার তাদেরকে আশাহত করেছেন, যার কারণে তারা বাধ্য হয়েছেন যে তাদের যে এই কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে যেতে। তারা বলছেন যে দীর্ঘ সময় তারা আসলে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে পড়ালেখা করে তাদের যে সম্মান বা তাদের যে প্রাপ্য বা তাদের যে অধিকার যেটি পাওয়ার কথা সেটি থেকে তারা বঞ্চিত হয়েছেন এবং তাদের অধিকার লড়াইয়ের জন্যই তারা এই আন্দোলনে যুক্ত হয়েছেন এবং বলছেন আগামী 15 দিন তারা এই কর্মসূচি অব্যাহত রাখবেন। যদি এর মধ্যে তাদের আন্দোলনের কোনো ইতিবাচক ফলাফল না আসে সেক্ষেত্রে হয়তো বা তারা আরও বিকল্প কর্মসূচি ভাবতে পারবেন। তো এই ক্ষেত্রে যেটি হচ্ছে আজকে পুরো ক্যাম্পাস আসলে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট যেটি আছে পুরো ক্যাম্পাস কিন্তু বন্ধ রয়েছে। কোনো ধরনের শিক্ষার্থী বা প্রশাসনিক দপ্তর সবগুলোই আসলে বন্ধ রয়েছে, অর্থাৎ সকল কার্যক্রম বন্ধ রেখে তারা সারা দেশের মতো যে কেন্দ্রীয় কর্মসূচির একাত্মতা প্রকাশ করে তারা তাদের এই কর্মসূচি পালন করছেন। দু একজন শিক্ষার্থীর সাথে আমাদের আলোচনা হয়েছিল, তারা বলছেন যে বিগত দিনে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছেন এবং এই শান্তিপূর্ণ কর্মসূচিতে আসলে তাদেরকে যে ধরনের দাবি তারা উত্থাপন করেছিলেন সেই দাবি বাস্তবায়ন হয়নি বলে তারা এই কর্মসূচিতে নামতে বাধ্য হয়েছেন। তো এই কর্মসূচি আসলে যেহেতু অনির্দিষ্টকালের, সুতরাং এখনই কোনো কিছু বলা যাচ্ছে না। তারা বলছেন যতদিন কেন্দ্রীয় কর্মসূচির বা সারা বাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউট যতগুলো আছে সবগুলো ইনস্টিটিউটে আসলে একসাথে কর্মসূচি চলমান রয়েছে, সে তারই অংশ হিসেবে সিলেটে কিন্তু এই কর্মসূচি তারা চলমান রেখেছেন। তো এই হচ্ছে সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য আমার কাছে। শম্পা, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে 2 দিনব্যাপী ফিশ ফেস্টিভ্যাল। বর্ণাঢ্য অনুষ্ঠান ঘিরে ক্যাম্পাসে উৎসব আমেজ বিরাজ করছে। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, দেশি বিদেশি কতটি প্রতিষ্ঠান এই উৎসবে অংশ নিয়েছে, সেই সঙ্গে জানাবেন আর কি কি আয়োজন থাকছে। সম্ভব প্রথমবারের মতো এমন একটা আয়োজন এই বিশ্ববিদ্যালয়ে, এবং এটি আসলে নামকরণ করা হয়েছে ফিশ ফেস্টিভ্যাল, অর্থাৎ মাছ সম্পর্কিত যত ধরনের গবেষণা আছে, মাছ চাষ সম্পর্কিত যত ধরনের প্রতিষ্ঠান আছে, মাছের খাদ্য কিংবা মাছের গবেষণার জন্য যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলোর সাথে সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো তারা এখানে অংশ নিচ্ছে। এবং আমরা আয়োজকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে শতাধিক বিশ্ববিদ্যালয় এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এখানে অংশ নিচ্ছে। প্রায় 550 প্রতিনিধি আছে এবং এখানে 350 গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে দুদিনে, এবং খুব ব্যতিক্রমী একটি আয়োজন, আগ্রহ জাগা নিয়ে, কারণ এখানে যে সকল বিষয় উপস্থাপন করা হচ্ছে সেগুলো বাংলাদেশের মাছ চাষ সম্পর্কিত, মাছ চাষের সম্ভাবনা, সংকট এবং এই যে মাছ চাষটাকে কিভাবে আন্তর্জাতিক পর্যায়ে একটি রপ্তানিযোগ্য পণ্য হিসেবে আরও বেশি সুপ্রতিষ্ঠিত করা যায়, এবং বাংলাদেশের যে অবিকশিত যেই খাতগুলো আছে মাছ চাষের সম্পর্কিত, যেই উপকূলীয় এলাকার মাছ চাষ থেকে শুরু করে একেবারে বাসাবাড়িতে যে মাছ চাষ সেগুলোকে এখানে উৎসাহিত করা হচ্ছে, নানা ধরনের প্রযুক্তি উপস্থাপন করা হচ্ছে। আমরা এখন যে স্টলটিতে আছি সেখানে এমন একটি প্রযুক্তি উপস্থাপন করা হচ্ছে যেখানে আসলে মাছ চাষ দূরবর্তী মাধ্যম থেকে করা সম্ভব, মোবাইল থেকেই মাছের খাদ্য দেওয়া সম্ভব, এবং সেই ধরনের একটি ডিসপ্লে তারা এখানে করছেন। এবং সেই সাথে বিভিন্ন ধরনের প্রযুক্তি যেগুলো আসলে পানির যে মান, গুণাগুণ, তাপমাত্রা যাচাই বাছাই করা যায়, দূর থেকে বসেই সেগুলো দেখা যায়। অর্থাৎ কোনো পুকুরের মালিক যদি সেই স্থানে উপস্থিত নাও থাকেন, তিনি কিন্তু দূর থেকে মোবাইলে তার পুকুরে মাছকে খাবার দিতে পারবেন,
সেখানকার পুকুরের পানির যেই মান কিংবা তাপমাত্রা সেগুলো তিনি সেখানে দূরবর্তী জায়গা থেকে বা অন্য জায়গা থেকে সেটি দেখতে পারবেন। এই ধরনের বিভিন্ন প্রযুক্তি এখানে আছে এবং মাছ চাষ সম্পর্কিত বিভিন্ন খাবার যেগুলো আসলে যেটাকে বলা হচ্ছে যে আসলে টেকসই মাছ চাষ পদ্ধতি, অর্থাৎ দেশীয় পদ্ধতি বা যেগুলোতে আসলে কোনো ধরনের কেমিক্যাল নেই, এই ধরনের প্রাকৃতিক যে পদ্ধতিগুলো আছে মাছ চাষে সেগুলোকে উৎসাহিত করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের পণ্য নিয়ে তারা হাজির হয়েছেন। এবং আমরা দেখেছি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে এসেছেন যারা মাছ চাষ সম্পর্কিত বিভিন্ন গবেষণা করেন, পানির গুণাগুণ যাচাই বাছাই করার জন্য যেই যন্ত্রপাতিগুলো আছে সেই যন্ত্রপাতিগুলো তারা এখানে প্রদর্শন করছেন এবং বিভিন্ন ধরনের আগ্রহ জায়গা নিয়ে গবেষণাপত্র আছে যেগুলো বাংলাদেশের যেই ব্লু ইকোনমি কিংবা উপকূলীয় খাতের যে সকল সম্ভাবনা রয়েছে আমাদের পানির নিচের যে জগৎ, সেই জগৎ আবিষ্কার করার জন্য, অর্থাৎ বাংলাদেশ মাছে ভাতে আমরা বাঙালি বলে থাকি, কিন্তু এই খাতটি থেকে আসলে এখনও আমাদের অনেক কিছু আবিষ্কার করা রয়ে গেছে, অনেক পথ যাওয়া বাকি। সেই ক্ষেত্রে এই ধরনের যে আয়োজন, সেই আয়োজন কিন্তু একটি বড় ভূমিকা রাখবে, কারণ এই আয়োজনগুলো থেকে আমরা মাছ চাষের বিভিন্ন খুঁটিনাটি যেমন জানতে পারছি, মাছ চাষের যেই সংকট বা যে ধরনের চ্যালেঞ্জ পড়ছে অর্থাৎ জলবায়ু পরিবর্তনের কারণে, সেই চ্যালেঞ্জগুলোও কিন্তু এখানে এসে জানা যাচ্ছে এবং গবেষকরা তাদের এইসব বিষয় এখানে তুলে ধরছেন। পাশাপাশি এখানে প্রায় 30টির মতো স্টল আছে, এই স্টল ঘুরে ঘুরে মানুষ বা যারা এখানে এসেছেন তারা কিন্তু ব্যতিক্রমী একটি ধারণা পাচ্ছেন এবং বাংলাদেশের মাছ চাষের তরুণরা যাতে এগিয়ে আসে এবং এই খাতে তরুণদের যাতে আরও সংশ্লিষ্টতা হয় সেই জন্য এই ধরনের একটি আয়োজন করা হয়েছে। শম্পা। চট্টগ্রাম থেকে ফিশ ফেস্টিভ্যালের খবর জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল করিম। জামালপুরের মেলান্দহে রাস্তা না থাকায় প্রায় 18 কোটি টাকার দুটি সেতু কোনো কাজেই আসছে না, উল্টো যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সরকার কর্তৃপক্ষ বলছে সড়ক প্রকল্পের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, অনুমোদন পেলেই নির্মাণ কাজ শুরু হবে। আরও জানাচ্ছেন জুয়েল রানা। জামালপুর মেলান্দহের আটাবাড়ি সেতু আর ভাবকি আটাবাড়ি সেতু, মাঝখানের 3 কিলোমিটারের দূরত্ব অতিক্রমে নেই কোনো রাস্তা। উপজেলার চরাঞ্চল বেষ্টিত নলের চর, চরপলিশা ও ভাবুকি সহ আশপাশের এলাকার সাথে জেলা শহরের যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক। শুধুমাত্র অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে চরে উৎপাদিত বিভিন্ন ফসলের ন্যায্য মূল্য পায় না কৃষকরা। একই সাথে শিক্ষা, স্বাস্থ্যসহ জীবনমান উন্নয়নের সব ক্ষেত্রেই পিছিয়ে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। অবহেলিত চরাঞ্চলে কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ আশার আলো দেখালেও বাস্তবতা হচ্ছে যে কোনো প্রয়োজনে শহরে যাতায়াতে এখনও স্থানীয়দের পাড়ি দিতে হচ্ছে 10 কিলোমিটার অতিরিক্ত পথ। কোটি কোটি টাকা খরচ করে ব্রিজ করলো, রাস্তা করলো না, দেশের এটা তো অর্থের একটা ক্ষতি। সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, অতি জরুরি ওই ব্রিজ থেকে এই ব্রিজের সংযোগ সড়কটা করলে আমার বহু উপকারিত হবো। শহরের মানুষগুলা রাস্তাটা ছাড়লে চলাচল করা হয়তো, আঙ্গরওয়ালা সুবিধা হইতো, আঙ্গর আবাদ মোসম করি, আঙ্গর রাস্তাঘাট নাই, এই ব্রিজ খালি ব্রিজ পালায় কইরা থে দিছে, আঙ্গর তো কোনো লাভ হইতেছে না। ধান করি, মরিচ করি, তার বেগুন, ভুট্টা, পাট, এগুলো সব করি আমরা। ব্রিজের তো কোনো উপকারই হইল না। সম্ভাব্যতা যাচাই করে একটি আরেকটির সাথে সমন্বিত কৌশল নিয়ে তারপরে সেটি করা প্রয়োজন বলে আমি মনে করি। তাহলে আমাদের সরকারি সম্পদের অপচয় হবে না এবং জনগণ যে দুর্ভোগ পোহায় সেই দুর্ভোগের হাত থেকে তারা রক্ষা পাবে বলে আমি মনে করি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বলছে, জনস্বার্থ বিবেচনায় সেতুর প্রকল্প গ্রহণ করা হয়েছে। সড়ক নির্মাণের প্রকল্প প্রস্তাবনা এরই মধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, অনুমোদন পেলেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। সদর উপজেলার একটি কানেক্টিং রাস্তা, তো এক্ষেত্রে মানে রাস্তার দুইটা চেনে, বিশেষ করে রাস্তার যে 3000 মিটার চেনে যেটা জিনাই নদীর উপরে আর কি ব্রিজটা আর কি, যেখানে সদর পাঠে আর কি, এবং এটা আমাদের এলজিডির মাধ্যমে বিশেষ করে এখানে প্রস্তাব পাঠানো হয় এবং সেখান থেকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমোদন দেয়। 2024 সালে ঝিনাই নদীর উপর 14.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় 95 মিটারের আটাবাড়ি সেতু, আর প্রায় 3 কোটি টাকা ব্যয়ে 50 মিটারের ভাবুকি আটাবাড়ি সেতু নির্মাণ করে এলজিইডি। এখন জামালপুর। ঢাকার আশুলিয়ায় লিফটের তার ছিঁড়ে এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় ডিইপিজেডের পুরাতন জোনের বান্দো গ্রুপের সেগি কারখানায় এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। কারখানা কর্তৃপক্ষ জানায়, ছুটির পর লিফট মেরামতের কাজ শুরু করেন ইকবাল এবং বিদ্যুৎ নামের 2 ইলেকট্রিশিয়ান। এ সময় লিফটের তার ছিঁড়ে 2 তলা থেকে নিচ তলায় পড়ে যান তারা। পরে গুরুতর আহত অবস্থায় 2 ইলেকট্রিশিয়ানকে হাসপাতালে নিয়ে গেলে
কর্তব্যরত চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন। আর উন্নত চিকিৎসার জন্য বিদ্যুৎকে ঢাকায় পাঠানো হয়। সম্প্রতি চুরি ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের রোগীরা। রোগী ও তাদের স্বজনেরা খোয়াচ্ছেন মোবাইল ফোন, নগদ টাকা সহ মূল্যবান জিনিসপত্র। ভুক্তভোগীদের অভিযোগ, নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দিন দিন বেপরোয়া হয়ে উঠছে চোর ছিনতাইকারীরা। আরও জানাচ্ছেন মশিউর কায়েস। করিমগঞ্জের ষাটঊর্ধ্ব উম্মে হানি আক্তার 10 এপ্রিল পায়ের ব্যথা নিয়ে ভর্তি হন সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগে। চিকিৎসা চলাকালীন গত 16 এপ্রিল রাতে ওয়ার্ড থেকে চুরি হয় তার ব্যাগ। সকালে সিঁড়ির পাশে ব্যাগ খুঁজে পেলেও মেলেনি ব্যাগে থাকা স্বর্ণালংকার আর সাথে থাকা টাকা। ভর্তি হয়েছি পরে ব্যাগের মধ্যে নিয়ে স্বর্ণটা রয়েছে আর টাকা দিয়ে আমি ভিতরে রাখছি, হাত মোজার ভিতরে আর একটা পা মোজার ভিতরে রাখছি। কে বাদে আমি যেমন ঘুমাইছি পরে দেই রাত্রে 2:45টার সময় চুরাইয়া ঢুকিয়ে পরে সেই দিক দিয়ে গেছে, কারণ আমার নিচে আমি কই কথা না ব্যাগটা নিচে। নিরাপত্তা ব্যবস্থার অভাবে প্রতিনিয়ত কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালটিতে ঘটছে চুরির ঘটনা, যাতে আতঙ্কিত রোগী ও স্বজনরা। 2টার পরে সব ঘুমায়, আর যারা সিস্টার থাকে একটু ঘুমোতে হয় আয় এই সময়টার মধ্যে ওই 2:30-3টার সময় আসলে আমাদের কাছে টাকা পয়সা থাকে, ফোন থাকে, মানি ব্যাগ থাকে, এগুলো নিয়ে তো আসলে রাত্রে ঘুমাইতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। এই যে বেডের নিচে রাখতে হয়। অসুস্থ রুগী শুয়ে থাকি, আমরা তো জানি না কখন না এসে চুরেরা চুরি করে নিয়ে যাবে। মোবাইলটা সেটা আমি থুইছি, আমি ঘুমাই গেছি, এরা তো ঢুকছে মোবাইলটা ফটো দিয়ে আইসি গেছে, ফটো দিয়ে মোবাইল নাই। 5তলা ভবনের বিশাল এই হাসপাতালে সবগুলো সিসি ক্যামেরা নষ্ট হয়ে আছে বছর খানেক ধরে। বেশ কিছুদিন আগে 60 জন আনসার কর্মী থেকে সরিয়ে নেওয়া হয়েছে 30 জন। এছাড়াও একজন এএসআই ও 3 জন পুলিশ কনস্টেবলের যে টিম কাজ করে তাও যথেষ্ট নয় হাসপাতালটির জন্য। খোদ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে বাড়ছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। 64টা ক্যামেরা আছে, শুরু থেকে আছে, বছরখানেক যাবৎ ঠিক মতো কাজ করছে না। আর ক্যামেরার ব্যাপারে বড় ধরা আছে। সিসি ক্যামেরাগুলা সচল হওয়া খুবই দরকার, তা না হলে চোর ধরতে একটু প্রবলেম হচ্ছে। সিসি ক্যামেরা যাতে সচল থাকে তার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি। যদিও পুলিশ বলছে হাসপাতালের রোগীদের নিরাপত্তা দিতে জোরদার করা হয়েছে টহল। 5 আগস্টের পর থেকে সিসিগুলো হাসপাতাল অকেজি ছিল। আমি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, ওনারা বলেছেন যে অচিরেই সিসি ক্যামেরা সচল করা হবে ইনশাল্লাহ। আমরা টহল জোরদার করেছি, ইনশাল্লাহ এটা একটু প্রতিরোধ হবে। সবশেষ 19 এপ্রিল অর্থোপেডিক্স বিভাগে এক রোগীর ফোন চুরি করার সময় রোগী ও তার স্বজনদের হাতে ধরা পড়ে এক চোর। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। মশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ। ভোলা সদর হাসপাতালে প্রায় 1 মাস ধরে দেখা দিয়েছে জলাতঙ্কের ভ্যাকসিন সংকট। বিপাকে পড়েছেন কুকুর বিড়ালে কামড়ানো রোগীরা। বিনামূল্যের জলাতঙ্কের ভ্যাকসিন না থাকায় বাধ্য হয়ে বাইরের ফার্মেসি থেকে বেশি দামে কিনে টিকা নিচ্ছেন রোগীরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়কে হাসপাতালের প্রয়োজন অনুযায়ী চাহিদাপত্র দেওয়া হয়েছে। আশা করা যায় দ্রুত সমস্যার সমাধান হবে। আর জানাচ্ছেন ইমতিয়াজুর রহমান। ভোলা সদর উপজেলার আলীনগর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আশিক বৃদ্ধ মাকে সাথে নিয়ে জলাতঙ্কের ভ্যাকসিন নিতে এসেছেন ভোলা সদর হাসপাতালে। তবে হাসপাতালে ভ্যাকসিন সংকট থাকায় পড়েছেন বিড়ম্বনায়। এমনকি বাইরে থেকে ভ্যাকসিন কিনলে সেটাও প্রয়োজনের তুলনায় থাকে বেশি পরিমাণে, যা একার পক্ষে সম্পূর্ণ ব্যবহার করা সম্ভব নয়। এছাড়া দামও অনেক বেশি। ডাক্তার লিখে দিয়েছে, আমি এখানে আসছি। এখন আসার পর বলতেছে যে আপনার ভ্যাকসিন কিনা লাগবে। এখন আমরা 3 জন হয়েছি, আরেকজন খোঁজ করতেছি, আরেকজন হলে আমরা 4 জন মিলে একটা ভ্যাকসিন কিনা লাগবে বাইরে থেকে। বর্তমানে ভোলায় পোষা প্রাণী ও কুকুরে আক্রমণে বেড়েছে আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই বিভিন্ন উপজেলা থেকে ভোলা সদর হাসপাতালে আক্রান্ত রোগীরা আসেন সেবা নিতে। কিন্তু গত 1 মাসে জেলার সরকারি হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিনের সংকট দেখা দিয়েছে। ফলে রোগীরা বাধ্য হয়ে বাইরের ফার্মেসি থেকে 530 থেকে 560 টাকায় কিনছেন ভ্যাকসিন। এতে বিপাকে পড়েছেন অসহায় রোগীরা। সরকারি হাসপাতালে আমরা আসি সরকারি ওষুধ দেওয়ার জন্য, ব্যবহার করার জন্য, কিন্তু আইসা পাই না, সব ফাঁকা, কিছু নাই। এখন আমরা এই যে মনে করি বাইরে থেকে কিনে নিয়ে তারপরে দিছি। আমরা সদর হাসপাতালে আসছি ফ্রিতে, যাতে আমরা ফ্রিতে ভ্যাকসিন দিতে পারি, কিন্তু এখানে আসে থেকে আমাদের নিজেই কিনে দেওয়া লাগতেছে। প্রায় সময় ভ্যাকসিন থাকে না,
সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে অনেক সময় ভ্যাকসিন কিনে আনতে হয়। ভ্যাকসিন আমরা ফ্রি পাবো, কিন্তু দুঃখের বিষয় এখানে আসার পরে আমরা 4 জন মিলে 520 টাকা বা 30 টাকা দিয়ে একটা ভ্যাকসিন আইন না, তারপরে 4 জনে দিতে হয়। স্বাস্থ্য অধিদপ্তরে ভোলার সরকারি হাসপাতালের ভ্যাকসিন সংকটের কথা উল্লেখ করে চাহিদাপত্র দেয়া হয়েছে। দ্রুতই ভ্যাকসিন সংকটের সমাধান হবে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। দৈনিক আমরা 255-56 জনকেও টিকা দিয়ে থাকি, সর্বোচ্চ দিয়েছি এর আগে। তো আমাদের এখানে টিকা নাই গত 1 মাস যাবৎ। এই টিকা না থাকার কারণে আমাদের নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে, নানাবিধ প্রশ্ন সম্মুখীন হচ্ছে দিন দিন। জলাতঙ্কের ব্যাপারটা এরকম যে আসলে দ্বীপ জেলা হওয়াতে কুকুরে বিড়ালে কামড় দিলে রুগীগুলো সব এখানে আসতেছে, যার জন্য আমাদের এখানে রুগীর চাপটা সবসময় বেশি। 5 তারিখে আমাদের চাহিদা পাঠিয়েছি, তার আগেও পাঠিয়েছিলাম, তো কেবলই বন্ধের শেষ হলো তো পাঠিয়েছি, হয়তো 2-1 সপ্তাহের মধ্যে চলে আসবে কিছু, কিন্তু যা আসে তাও তো আসলে আমাদের জন্য অপ্রতুল, অনেক কম। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য মতে প্রতি মাসে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন 2500-এর মতো জলাতঙ্ক রোগী। তবে যে পরিমাণ ভ্যাকসিন পাওয়া যায় তা দিয়ে মাত্র 1000 রোগীকে সেবা দেওয়া সম্ভব। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। এর সাথে শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।